Are you scared? I can see you from behind. You can hear me in your mind. Run so fast as you can go. Time will catch you before you know. মিস্ট্রি অব দি ডার্কের রহস্যময়ী অন্ধকার জগতে এসে গেছেন? তাহলে শুনতে থাকুন আজকের গল্প, ডক্টর সাম্য মণ্ডলের লেখা গল্প তারনাথ তান্ত্রিকের ভোজবাজি অবলম্বনে তারনাথের মায়াজাল। গল্পটি শুরু করার আগে লেখকের বিষয়ে কিছু আপনাদের জেনে রাখা দরকার। লেখক ডক্টর সাম্য মণ্ডল পেশায় চিকিৎসক, ভালোবাসায় লেখক। বর্তমানে হাওড়া জেলার সরকারি স্বাস্থ্য বিভাগের সাথে সংযুক্ত রয়েছেন। পেশার পাশাপাশি মৌলিক লেখনীর সাথে সংযোগ দীর্ঘদিনের। বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনের সাথে প্রতিলিপি, পাণ্ডুলিপি, গল্প কুটির ইত্যাদি অনলাইন পোর্টালগুলিতেও নিয়মিত লেখালেখি করেন। 2019 সালের কলকাতা বইমেলায় 19 থেকে 29 নামে লেখকের একটি প্রেমের গল্প সংকলন প্রকাশিত হয়। তারনাথ তান্ত্রিকের ভোজবাজি ফ্যানফিকশন গল্পটি প্রতিলিপি ওয়েবসাইটে লেখকের প্রোফাইলেও উপলব্ধ আছে। লেখকের অন্যান্য রচনা ও গ্রন্থবলী পড়ার জন্য নজর রাখুন ডেসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেয়া রইল। শুরু হচ্ছে আজকের গল্প, তারনাথের মায়াজাল। মঠ লেনে ঢোকার মুখে কিশোরী সেন হঠাৎই অস্ফুট স্বরে আক্ষেপ করে উঠল, ওই যা, আজ তারানাথের জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট নিতেই ভুলে গেলাম। তুমি বলো না একটু এগিয়ে গিয়ে দরজায় করা নাড়ো। আমি এখনই মোড়ের মাথা থেকে কিনে নিয়ে ফিরছি, কেমন? সত্যিই তো, আজ দুজনেই কেমন বেমালুম ভুলে গিয়েছিলাম। এই বিশেষ ব্র্যান্ডের সিগারেটটি ছাড়া তারানাথের গল্প শোনাবার মেজাজটি যে বিশেষ খোলতায় হয় না, তা আমাদের এতদিনের অভিজ্ঞতা লব্ধ। কিশোরী দ্রুত পা চালিয়ে চলে গেল। আমি ধীরে সুস্থে এগিয়ে তারানাথের বাড়ির দরজার সামনে পৌঁছালাম। দরজার কড়া নাড়বার আগেই আমাকে সবিশেষ চমকে দিয়ে তারানাথ নিজেই সশব্দে দরজার পাল্লা দুটি খুলে দিল। যেন বন্ধ দরজার ওপাশে আমাদেরই আসবার সঠিক সময়ের জন্য প্রতীক্ষারত ছিল। সহাস্য বদনে আন্তরিক কণ্ঠে আমাকে অভ্যর্থনা জানালো। আরে এসো এসো, কিশোরীকে খামোখাই ফেরত পাঠালে, আজ মোড়ের দোকানটা খোলা পাবে না। দরজার পাশে জুতো খুলতে খুলতে ভ্রু কুঞ্চন করলাম। আজ আমাদের আসবার কোনো পূর্ব সিদ্ধান্ত ছিল না। কিশোরী আর আমি গিয়েছিলাম ছুটির দিনে ফুটবল খেলা দেখতে। হঠাৎ অসময়ে এমন তেড়ে ফুড়ে বৃষ্টি নামলো যে ম্যাচ মাঝপথেই ভণ্ডুল হয়ে গেল। ঘণ্টাখানেকের অপেক্ষার পরেও যখন সেই অঝোর ধারা প্রবাহের কোনো পরিবর্তন চোখে পড়ল না, তখন বাধ্য হয়েই দুজনে অপ্রসন্ন চিত্তে ময়দান ছেড়ে বেরিয়ে এলাম। মেঘলা বৃষ্টির দিনেই তারানাথের আধিভৌতিক অলৌকিক গল্পগুলি বেশ জমে ভালো।
দিনটি যাতে একদমই বৃথা না যায় তাই দুজনের বাড়ি ফেরার সিদ্ধান্ত পরিত্যাগ করে হঠাৎই মটলেনের মুখে ট্রাম থেকে নেমে পড়েছিলাম। কোনোরূপ পূর্ব প্রস্তুতি ছাড়াই চলে এসেছিলাম বলে সিগারেটের ব্যাপারটা প্রাথমিকভাবে দুজনের কারোরই খেয়াল ছিল না। তারানাথের মুখে মিটিমিটি হাসি। মোড়ের বিহারি পানওয়ালা কদিন হলো দেশে গিয়েছে, দোকানটা তাই খোলা পাবে না। আগেও বহুবার আগাম জানান না দিয়ে ওর বাড়িতে আমাদের চলে আসবার কথা নির্ভুলভাবে অনুমান করে দিয়েছিল তারানাথ। এবার শুধু তাই নয়, কিশোরী যে শুধুমাত্র পাসিং শো কেনবার জন্যই ফেরত গিয়েছে সেটাও যেন কোনো দৈব শক্তির বলে আগেভাগেই তারানাথ জেনে ফেলেছে। সত্যি লোকটার যে বিশেষ কিছু ক্ষমতা আছে এ কথা অনস্বীকার্য। সবসময় হয়তো প্রদর্শন করে না বটে, কিন্তু ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে আমাদের এমন চমকে দিয়ে থাকে। সামনের ঘরে তক্তাপোষের ওপর গুছিয়ে বসতেই একটা শুকনো গামছা আমার দিকে সস্নেহে বাড়িয়ে দিলেন তারানাথ। মাথাটা ভালো করে মুছে নাও, আমি বরং চারিকে একটু তেল দিয়ে মুড়ি মাখতে বলে দিয়ে আসি। সিগারেট না আসলেও গরম গরম তেলে ভাজা সহযোগে কিশোরী ফেরার সম্ভাবনা বড়ই প্রবল। এই বলে আমায় আরও একবার চমৎকৃত করে ভেতর বাড়ির দিকে হাঁটা দিলেন তারানাথ। আজ মেজাজটা বেশ খোলতাই মনে হচ্ছে ভদ্রলোকের। তেমনভাবে চেপে ধরলে নির্ঘাত একটা ভালো গল্প বেরিয়ে আসতে পারে ওনার অভিজ্ঞতার ঝুলি থেকে। ইতিমধ্যে চৌকাঠের ওপাশে কিশোরীর ভেজা জুতো ছাড়ার মশমশ শব্দ শুনতে পেলাম। ও ঘরে ঢোকার সাথে সাথেই আমার ঘ্রাণেন্দ্রিয় প্রবলভাবে জানান দিল যে তারানাথের তেলে ভাজা আগমনের পূর্ব অনুমানটিও অত্যন্ত নির্ভুল ও অভ্রান্ত ছিল। একটা বড় শালপাতার চাঙারি হাতে কিশোরী বৈঠকখানার ঘরে প্রবেশ করল। ধোঁয়ার ব্যবস্থা হলো না বুঝলে, তবে উদরপূর্তির জন্য বিকল্প সংস্থান করে এলো। হাসতে হাসতে বলল। প্রায় সাথে সাথে তারানাথও ফিরে এলো। পেছন পেছন বড় জামবাটি হাতে চারি, কাঁচা তেল লঙ্কা মাখা জবজবে মুড়ি, কিশোরীর সদ্য ভেজে আনা বেগুনি ঝালবড়া আর মোচার চপ। গ্রহ নক্ষত্রের বিশেষ কোনো মিলন তিথিতেই বোধহয় এমন আশ্চর্য সমাপতন ঘটে একসাথে। স্বভাবতই ঘরে ঢুকেই কিশোরী বেশ কিছুটা হকচকিয়ে গেল। বাহ, বেশ তো। তুমি কি আগে থেকেই অনুমান করেছিলে নাকি আমি তেলে ভাজা আনতে চলেছি? এখানে মুড়ি টুড়ি সব তৈরি দেখছি। বলতে বলতে তক্তাপোষে জমিয়ে বসল কিশোরী। কথাটা আমার উদ্দেশ্যেই বলা, তাই আমি ইশারা করে তারানাথকে দেখিয়ে দিলাম। অনুমান নয় হে, এ হলো খাঁটি জ্যোতিষার্ণবের নির্ভুল গণনা। কিশোরীর ব্যাপারটা বুঝতে খানিক সময় লাগলো। তারপরেই ওর চোয়াল প্রশস্ত হলো। দুহাত জড়ো করে মাথার ওপর তুলে তারানাথের উদ্দেশ্যে একটা প্রণাম জানালো। তারানাথের মুখে সেই পরিচিত রহস্যময় মিটমিটি হাসি। নাও নাও, হাত লাগাও সবাই। যা বলে এসেছি, মুড়ির পর্ব শেষ হলেই চলে আসবে। অতঃপর বেশ কিছুক্ষণ আহারাদির সাথে টুকটাক হাবিজাবি গল্পগুজব চলতে লাগলো। বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে, তবে এখনও মেঘলা থমথম আকাশ। মাঝে মাঝেই এক ঝলক দমকা জোলো হাওয়া ঘরে ঢুকে পড়ছে। সব মিলিয়ে অদ্ভুতুরে গল্প শোনার আদর্শ পরিবেশ। চোখের ইশারায় দেখলাম কিশোরীও সমান আগ্রহী। ঠাকুরমশাই, আজ একটা জম্পেশ গল্প হবে নাকি? কিশোরী প্রথম প্রসঙ্গ উত্থাপন করল। তারানাথও বোধ করি আমাদের মনের দুর্বার ইচ্ছে সম্পর্কে অবগত ছিলেন, তবে সাথে সাথেই রাজি হলেন না। তোমাদের কাছে যেগুলো নিহাতি আষাঢ়ে গপ্প, তা সবই আমার অতীতের ভবঘুরে বর্ণময় জীবনের সঞ্চিত অভিজ্ঞতা।
কোনোটা স্মরণ করে আজ উপলব্ধিত হই, আবার কিছু কিছু এমন ভয়াবহ স্মৃতির রেশও থাকে যা সম্পূর্ণ ভুলে যেতে পারলেই বোধহয় ভালো হতো। কথা বলতে বলতে তারানাথ গড়ের ভেতরে কয়েকবার পায়চারি করলেন। বেশ বুঝতে পারছিলাম একটা রোমহর্ষক অলৌকিক অভিজ্ঞতার কাহিনী উপহার পেতে চলেছি। তবে খানিক ধূম্রপান সেবন না করলে ওনার গল্প বলার মেজাজটা সম্পূর্ণ খোলতায় হবে বলে মনে হচ্ছে না। আমার কাছে এক প্যাকেট কাঁচি সিগারেট আছে বটে, তবে পাসিং শোয়ের বিকল্প হিসাবে সেটি তারানাথকে অফার করার সাহস আমার হলো না। গল্প শুরুর আগে আমাদের নিজেদেরও যে বিশেষ ইচ্ছে করছিল না তা নয়, তবে ওনার সামনে বসে আজ অবধি কখনো তেমন ধৃষ্টতা করিনি। তারানাথ নিজেই অবশ্য ব্যাপারটা সহজে মিটিয়ে ফেললেন। তোমরা খানিক বসো, বুঝলে? ভেতর বাড়িতে তোমাদের চাটা বরং বলে আসি গে। উনি যেতেই আমি আর কিশোরী চটপট বারান্দায় চলে এলাম। জানি এখন আমাদের কিছুক্ষণ সময় দেওয়ার জন্যে ইচ্ছে করেই একটু দেরি করে ফিরবেন। উফ, আজ ঢুকতে না ঢুকতেই ভারী চমকে দিয়েছিলেন ঠাকুরমশাই। সিগারেটে অগ্নিসংযোগ করে ইতিপূর্বে ঘটে যাওয়া অজ্ঞাত অংশটুকু অনুপুঙ্খ বর্ণনা করলাম কিশোরীর কাছে। ওনার টুকটাক এমন কিছু দৈব ক্ষমতার পরিচয় মাঝে মধ্যেই পাই বটে, তবে ব্যক্তিগত অভিজ্ঞতার নামে গল্পচ্ছলে যা যা বলেন তার অনেক কিছুই বিশ্বাস করা বেশ কষ্টকর। কিশোরী এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার এক মুখ দোহা ছেড়ে বলল, বিশ্বাস যে আমার সবকিছু হয় এমনটা নয় মোটেই। তবে কিনা ছুটি ছাটার দিনে ওনার মতো উৎকৃষ্ট কথকের কাছ থেকে বেশ কিছু রোমাঞ্চকর গল্পের টানে আমাদের বারবার ছুটে আসা। সিগারেট শেষ করে ফিরে যাওয়ার আগে কিশোরী হঠাৎ ভারী অদ্ভুত একটা কথা বলল। সত্য মিথ্যা যাচাই করার জন্য একটা ছোট্ট পরীক্ষা করলে কেমন হয়? আমি মনে মনে প্রবাদ করলাম। কিশোরীকে ভরসা নেই, চিরকালই একটু একগুঁয়ে ঠোঁট কাটা স্বভাবের। কি করতে না কি করে বসে বলা যায় না। আগেও ওর বেফাস মন্তব্যের জন্য তারানাথ বেশ কয়েকবার রুষ্ট হয়েছিল। নেহাতি সজ্জন ব্রাহ্মণ, তাই উচ্চবাচ্য করেনি কখনো। কিশোরীকে সাবধান করে দেওয়ার আগেই বৈঠকখানায় তারানাথের গলা পাওয়া গেল। কই হে, কোথায় গেলে তোমরা? চা চলে এসেছে। দুজনেই একসাথে ঘরে ফিরে এলাম। হায় রে, তখনই যদি কিশোরীর মতলবটা শুনে ওকে সাবধান করে দিতাম তাহলে হয়তো অমন বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না। হ্যাঁ, সবই নিয়তি। তামাক সেবনের দুর্বার ইচ্ছে তারানাথ নিজেও দমন করতে পারেনি। নিজের প্রিয় হুঁকোখানি সাজিয়ে নিয়ে এসেছে দেখলাম। গুরুক গুরুক শব্দে ইতিমধ্যেই সেটির সেবন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। কয়েক মাস আকস্মিক ব্যয় খরচাপাতি অনেক বেড়ে গিয়েছে, তাই ইদানিং পয়সা কড়ির বেশ টানাটানি চলছে ঠাকুরমশাই। এর কিছু একটা বিহিত করতে পারবেন? এক পেয়ালা গরম চা হাতে তুলে নিয়ে জানতে চাইলাম। তারানাথ চোখ বুজে বিনিষ্ট চিত্তে ধূমপান করছিল। আমার কথা শুনে মৃদু ঘাড় নাড়ল, তারপর বলিষ্ঠ কণ্ঠে একছত্র কঠিন মন্ত্রোচ্চারণ করল। পুষ্যধৃত্য সীতার্কস্য মূলং বামে তেরে ভুজে বদ্ধা সৌভাগ্য মাপনতি দুর্ভাগাপে ন সংশয়। শ্বেত আকন্দের মূল পুষ্যান কত্রে তুলে ডান হাতে বাঁধলে দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য ফিরে আসে। কাল একটা ভালো তিথি আছে, সকালের দিকে একবার এসো। তোমার জন্য একখানা কবচ বানিয়ে রেখে দেব। ধারণের এক পক্ষকালের মধ্যেই ফলাফল দেখতে পাবে।
গুরুগম্ভীর গলায় বিধান দিয়ে তারানাথ ফের হুঁকোতে মনোনিবেশ করল। কিশোরী উসখুস করছিল। বেতালা কথাবার্তার ভিড়ে আজকের আসরের গল্পটাই না ফসকে যায়। কিছু একটা বলতে যাচ্ছিল বোধ হয়। তার আগে তারানাথ নিজেই হুঁকো নামিয়ে রেখে গল্প বলা শুরু করে দিল। এই কবচের কথা উঠতে বহুদিন আগের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা হঠাৎ মনে পড়ে গেল। তোমাদের একবার ব্রহ্ম পিশাচের কথা শুনিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, যার প্রভাবে অন্নকৃত্তিকা, কালাব্যাহত যোগ, নৈশবায়সের আবির্ভাব, কত কি না বিচিত্র ঘটনা ঘটতে থাকে। এখনো পর্যন্ত মাত্র দুবারই সেই দুর্দমনীয় শক্তির সম্মুখীন হয়েছি। একটি ঘটনার কাহিনী তোমরা আগে শুনেছ, আজ দ্বিতীয় অভিজ্ঞতার কথা তোমাদের বলবো। গল্প শুনতে শুনতে দুজনে এমন বিভোর হয়ে গিয়েছিলাম, বেলা যে কখন গড়িয়ে সন্ধে নেমে গিয়েছে টেরই পাইনি। আজ এমনিতেই মেঘলা আবহাওয়া, কালো মেঘের আড়ালে সেই যে সূর্যি মামা মুখ লুকিয়েছেন, তারপর দিনভর আর তার দেখাই মিলল না। মটলেনের একটু ভেতরের দিকে তারানাথের বাড়ি, তবুও এখান থেকে বড় রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ আবছা হলেও শোনা যায়। দিনাবসানের সাথে সাথে সেই আওয়াজ এখন আরও ক্ষীণ হয়ে এসেছে। অনেক দেরি হয়ে গিয়েছে, এবার না ফিরলেই নয়। তারানাথের কাছ থেকে বিদায় নেব এমন সময় হঠাৎ কিশোরী একটা বেফাস কথা বলে বসল। আজকের গল্পটি ভারী জমজমাট ছিল ঠাকুরমশাই, শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তবে যাই বলুন না কেন, এই বিংশ শতাব্দীর আধুনিক কলকাতা শহরে বসে এসব গ্রাম্য অলৌকিক ঘটনা নেহাতি আজগবি বলে মনে হয়। মুহূর্তেই তারানাথের স্মিত চেহারাখানি আকাশের মেঘের মতোই ঘোলাটে গুরুগম্ভীর আকার ধারণ করল। কিশোরীটা হয় বেয়াক্কেল, নইলে ইচ্ছে করেই বুঝি তারানাথকে তাতাবার জন্য ইচ্ছে করেই এমন করছে। আমি তড়িঘড়ি ব্যাপারটা সামলাবার জন্য বলে উঠলাম, আরে না না, আসলে আমরা চিরকালই বড্ড শহরে কিনা, লৌকিক জ্ঞানও বড়ই সীমিত। গ্রাম বাংলার পথে প্রান্তরে এমন কত কি না অজ্ঞাত প্রহেলিকা লুকিয়ে আছে, সেটুকু সম্পর্কে আর কতটাই বা জানতে পেরেছি, তাই না? হ্যাঁ, আমার স্তোত্র বাক্যে বিশেষ লাভ হলো না। তারানাথ স্বভাবতই বেশ রুষ্ট হয়েছে, তবে স্বভাব গম্ভীর্য বজায় রেখেই থমথমে গলায় বলল, তোমাদের বুঝি ধারণা যে ভূত পিশাচ ডাইনি হাকিনীদের প্রাদুর্ভাব বুঝি শুধুমাত্র গায়ে গঞ্জের মধ্যে সীমাবদ্ধ? প্রতিনিয়ত এই কলকাতা শহরেও যে কত সহস্র অশৈলী ঘটনা ঘটে থাকে, সে বিষয়ে আর কতটুকুই বা জানো? অবশ্য তোমাদেরও দোষ দিয়ে লাভ নেই। আগমতন্ত্রের জ্ঞান না থাকলে অন্ধের হস্তি দর্শন করার মতোই প্রতিক্রিয়া হবে। তারানাথের একটু কৈফিয়ত হয়তো যথেষ্ট ছিল। অন্যান্য দিন কিশোরী এতেই চুপ করে যায়, তবে আজ যেন আশ্চর্যজনকভাবে ওর ঘাড়ে কোন দুষ্ট গ্রহ ভর করেছিল। দমে যাওয়ার পরিবর্তে ও আরও দ্বিগুণ উৎসাহে বলল, আধুনিক বিজ্ঞানের যুগে প্রমাণ ছাড়া অলৌকিক কিছু কেউ বিশ্বাস করবে না ঠাকুরমশাই। খালি চোখে যা দেখা যায় না, পাঞ্চেন্দ্রিয়ে যা অনুভূতি হয় না, এমনকি টেলিস্কোপ বা মাইক্রোস্কোপের তলাতেও যার কোনো অস্তিত্ব নেই, তা নিয়ে কেবল উচ্চ মার্গের সাহিত্য সাধনাই হতে পারে, এর বেশি কিছু নয়। ব্রহ্মতেজ কি বস্তু তা আমার জানা নেই, তবে যদি তা ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে নির্গত হতো, তাহলে এতক্ষণে দুর্মুখ কিশোরী তারানাথের ক্রোধাগ্নিতে ভস্ম হয়ে যেত। গৌরবর্ণ প্রৌঢ় জ্যোতিষীর মুখ টকটকে রক্তিম আভায় পরিপূর্ণ হয়ে উঠেছে দেখলাম। নিজের ভাগ্য দুর্বিপাকে আজ হয়তো ওকে মটলেনের এঁদো গলিতে বসে অপরের ভাগ্য গণনা করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।
কিন্তু ওর অতীতের তন্ত্র সাধনার অধ্যায়গুলি তো আর মিথ্যে হয়ে যায়নি। কাজেই একালের কোন অপরিণত ছোকরা সেই সব কঠিন সাধনা আর অভিজ্ঞতার অমূল্য পুঁজিকে এক ফুৎকারে উড়িয়ে দিলে ভয়ঙ্কর কুপিত হওয়াই স্বাভাবিক। তবে তারানাথকে বহুদিন ধরেই চিনি। ভেতরে যতই রুষ্ট আর অপ্রসন্ন হোক না কেন, আজ অবধি কখনো তার বিরূপ প্রতিক্রিয়া দেখিনি। কলকের টিকিও আগুন নিভে গিয়েছিল, তাও বার কয়েক গুরুক গুরুক করে দু একবার টান দিয়ে হুঁকোটা পাশে নামিয়ে রাখল তারানাথ। ইতিমধ্যে মনের উষ্ণতাও বোধ হয় কিঞ্চিত হ্রাস পেয়েছিল। কিছুক্ষণ চুপ করে থেকে ফের গমগমে স্বরে কেটে কেটে বলল, বীরভূমের শ্মশানে মাতু পাগলির কাছে আমার তন্ত্র সাধনার হাতে খড়ি। বরাকর নদীর ধারে নির্জন শালবনে স্বয়ং মধুসুন্দরী দেবীর চাক্ষুষ দর্শন করে তার আশীর্বাদ ধন্য হয়েছি। দেশে বিদেশে আরো কত অসীম ক্ষমতাধর সাধু সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করেছি এককালে। বিজ্ঞান না মানলেও এসব তো আর মিথ্যা হয়ে যায় না। আমি তারানাথ জ্যোতিষার্ণব, তোমাদের কাছে মিথ্যাচারণ করে মহাপাতক হব না। এ কথা ঠিক যে জাগতিক ভোগ লালসা সম্পূর্ণ ত্যাগ করতে পারিনি বলেই হয়তো উচ্চ সাধনার পথ ছেড়ে পুনরায় গৃহী জীবনে ফিরে আসতে হয়েছে। অপব্যবহারে অনেক অর্জিত শক্তি সময়ের সাথে সাথে হারিয়ে ফেলেছি। তবুও এই জীবন সায়ান্নে এসে আজ আমার কোনো খেদ নেই। সৃষ্টির উষাকাল থেকেই যা সত্য, যা শাশ্বত, তার ভেদ এতটাও পলকা নয় যে অবিশ্বাসীদের ভ্রান্ত ধারণায় মিথ্যা হয়ে যাবে। শেষের কথাগুলো তারানাথ এক দৃষ্টে আমাদের দিকে তাকিয়ে দৃপ্ত কণ্ঠে বলল। ওর চোখে আর গলার আওয়াজে এমন একটা দৃঢ় আত্মপ্রত্যয় বলিয়ান ছিল যে আমরা বিস্মিত মন্ত্রমুগ্ধের মতো খানিকক্ষণ নির্বাক বসে রইলাম। কিশোরীও বোধহয় আর কোনো যুৎসই প্রত্যুত্তর খুঁজে পেল না। আর বসে থাকা যায় না। বারান্দায় নেমে যখন জুতোয় পা গলাচ্ছি, তারানাথ পায়ে পায়ে দরজার কাছে এগিয়ে এলো। যাবতীয় ক্রোধ আর অসন্তোষের চিহ্ন মিলিয়ে গিয়ে পুনরায় মুখমণ্ডলে সেই পরিচিত রহস্যময় হাসি। তোমরা নেহাত ছেলে ছোকরা, অনেক কিছু না জেনেই সমালোচনা করে ফেলো। তবে যদি নিজেরা কখনো তেমন কোনো অপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হও, তখনই অর্জিত হবে প্রকৃত অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। তারানাথের এই শেষ কথাটি দুর্বেদ্য প্রহেলিকার মতো হেঁকেছিল। তখনও জানতাম না আর কিছু সময় পরে আমরা নিজেরাই যা ঘটনার সাক্ষী হতে চলেছি তা এতদিনের শোনা যাবতীয় অশৈল অলৌকিক কাহিনীর চেয়েও সহস্রগুণ রোমহর্ষক ও ভীতিকর হতে চলেছে। বাইরে বেরিয়েই কিশোরীকে মৃদু ভৎসনা করেই বললাম, খামোকা ঠাকুরমশাইকে চটিয়ে দিলে। বুড়ো মানুষ আছেন, নিজের অতীতের স্মৃতিটুকু সম্বল করে অযথায় সন্দেহের উদ্বেগ ঘটিয়ে কেনই বা ওকে কষ্ট দেওয়া। কিশোরী নিজেও দেখলাম খানিক লজ্জিত। আসলে উনি যে এতটা অসন্তুষ্ট হবেন সেটা আন্দাজ করতে পারিনি। অন্য দিনের মতোই নিছক মজার ছলেই কথাগুলো বলেছিলাম। অতঃপর দুজনেই কিছুটা বিমর্ষ চিত্তে মটলেন ছেড়ে বেরিয়ে বাইরের বড় রাস্তায় নেমে এলাম। আজ মেঘ বাদলার দিন বলেই হয়তো রাস্তায় লোকজন, গাড়ি ঘোড়ার পরিমাণ বেশ কম। কিশোরীর বাড়ি আমার মেসের অদূরেই। একটা ট্রাম ধরে নিলে হয়তো
তাড়াতাড়ি পৌঁছানো যেত। তবে মাসের শেষ সপ্তাহ চলছে, দুজনেরই বেশ কিছুটা হাতটান রয়েছে, তাই স্থির হলো ট্রাম ভাড়াটুকু বাঁচিয়ে বরং বাকি পথটা হেঁটেই মেরে দেওয়া হোক। আকাশে এখনও ছেঁড়াখুঁড়ো মেঘের আনাগোনা, তবে কোথা দিয়ে দেখলাম এক ফালি চাঁদ উকি মেরেছে এক কোণে। ভেজা জলো হাওয়ার স্পর্শে বেশ মনোরম পরিবেশ, রাতের আধারকে বিস্তৃত করে দেওয়ার মতো জমজমাট আলো ঝলমলে কলকাতা নগরী। এই প্রাণবন্ত শহরের বুক চিরে হাঁটতে হাঁটতে তারানাথের বর্ণিত অদ্ভুতুরে কাহিনীগুলি সত্যিই ভীষণ রকম অবাস্তব আর কাল্পনিক মনে হয়। নিজের মনের কোণে যেটুকু অনুতাপ বোধ ছিল তা উবে যেতে বেশি সময় লাগলো না। তাও পথের একপাশে একটা দোকান থেকে দুজনে পয়সা মিলিয়ে তারানাথের জন্য নতুন এক প্যাকেট পাসিং শো কিনে বুক পকেটে রেখে দিলাম। এতে যদি না কিছুমাত্র প্রায়শ্চিত্ত হয়। সবে সন্ধে 7টা বাজে। মেসে ফেরার তেমন তাড়া ছিল না। ইতিউতি বিক্ষিপ্তভাবে ঘুরতে ঘুরতে ট্রাম লাইন ছাড়িয়ে আহিরিটোলা ঘাটের কাছাকাছি চলে এলাম এক সময়। কিশোরী প্রস্তাব করল, এতদূর যখন এসেই পড়েছি তখন এই চাঁদনি রাতে গঙ্গার পাড়ে একটু মনোরম বায়ু সেবন করে নিলে দোষ কি। গঙ্গা স্নানের জন্য সম্প্রতি একটা ঘাট ভালোভাবে বাঁধাই করা হয়েছে। এতটা জলকাদার রাস্তা হেঁটে আসতে আসতে দুজনেরই ধুতির খুঁটে ইতিউতি কাদার ছোপ লেগেছিল। সেটা ভালো করে ধুয়ে সিঁড়ির একটি ধাপে গুছিয়ে বসলাম। কাঁচি সিগারেটে অগ্নিসংযোগ করা হলো। বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে চারপাশে। মাঝগঙ্গায় ছেলেদের কয়েকটি ছোট্ট ডিঙিতে টিম টিম করে আলো জ্বলছে। চাঁদের আলোর পরে চিকচিক করছে কালো জল। লোকজন তেমন নেই এদিক ওদিক। কিছুক্ষণ দুজনেই নির্জন প্রাকৃতিক নির্মল শোভা উপভোগ করলাম। তারপর কাল যাচ্ছ নাকি তারানাথের কাছে? কিশোরী নীরবতা ভঙ্গ করল। আগামীকালের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, তাই খানিক বিস্মিত হয়ে ভুরু তুলে চাইলাম। আরে ওই যে কবজ মাদুলি কি যেন দেবে বলছিল ঠাকুরমশাই। কিশোরী মনে করিয়ে দিতেই সশব্দে বলে ফেললাম, আরে দূর, ও সব কথার কথা। এতদিন তো আমাকে দেখেছো, তাবিজ কবজ মাদুলি আংটি এসব কখনোই ধারণ করতে দেখেছো কি? তো নেহাত তোমার পাল্লায় পড়েই তারানাথের কাছে যাওয়া শুরু করেছিলাম, তাও ছুটি ছাটার দিনে টুকটাক গল্প শোনার আশায়। মানুষের ভাগ্য নিয়ন্ত্রক একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর, বুঝলে? বাকি সব ঝাড়ফুঁক তুকতাক নিচকি বুজরুকি ছাড়া আর কিছুই নয়। জীবন দর্শন সম্পর্কে আরও কিছু কিছু জ্ঞানগর্ভ আলোচনার ইচ্ছে ছিল। সহসা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করতেই নিশ্চুপ হয়ে গেলাম। গঙ্গার পালে ইলেকট্রিক বাতি নেই বটে, কিন্তু এ পাশটা তেমন ঘুটঘুটে অন্ধকারও ছিল না এতক্ষণ। হঠাৎই যেন কেউ জাদু বলে চারপাশে যেটুকু ছিটে ফোটা আলোর উৎস ছিল তা যেন সুইচ টিপে নিভিয়ে দিয়েছে। যে চাঁদের আলোয় চারপাশ উদ্ভাসিত ছিল তা নিমেষেই গায়েব। কোনো ঘন কালো মেঘের আড়ালে চাঁদ মুখ লুকিয়েছে কে জানে। গঙ্গার এতগুলো মাছ ধরার ডিঙি ছিল, সেগুলোও যেন কোনো স্লেট থেকে নিপুণ হাতে মুছে দিয়েছে কেউ। দুজনের হাতে দুটি জ্বলন্ত সিগারেট ছাড়া আর দ্বিতীয় কোনো সজীব অস্তিত্ব নেই। ব্যাপারটা কিশোরীও আঁচ করতে পেরেছে। ব্যাপার কি বলো তো, হঠাৎ সব। ওর মুখের কথা ফুরোবার আগেই আর একটা বড় চমক। অদূরেই কোথাও নিকষ অন্ধকারের বুক চিরে ধপ করে বিরাট একটা অগ্নিকুণ্ড জ্বলে উঠল। মুহূর্তেই আকাশ স্পর্শ করল তার লেলিহান শিখা। চিতা জ্বলছে। যতদূর জানি খুব ধারে কাছে কোনো শ্মশান নেই। আগে ইতিউতি বিক্ষিপ্তভাবে নদীর ধারে বিভিন্ন জায়গায় অন্তিম সৎকার করা হতো। ক্রমশ দূষণ বেড়ে যাওয়ায় ব্রিটিশ সরকার থেকে গঙ্গার ধারে নির্দিষ্ট কিছু ঘাট বা শ্মশান ছাড়া আর কোথাও সৎকারের অনুমতি নেই।
ভারী কড়াকড়ি। আইন অমান্য করলেই জরিমানা। আমাদের এত কাছে অকস্মাৎ একটা চিতা জ্বলে উঠতেই দুজনেই ভীষণ আশ্চর্য হলাম। লুকিয়ে চুরিয়ে কেউ কাজ করলেও অন্তত লোক সমাগমের আভাসটুকু নিশ্চয় পেতাম। এখান থেকেই যেটুকু চোখ পড়ছে তাতে চিতার আশেপাশে শ্মশান বন্ধুদের কাউকে তো দেখতে পেলাম না। ভারী চমকে উঠে পড়লাম। মনের মধ্যে একই সাথে যুগপৎ বিস্ময় আর দ্বিধা কাজ করছিল। কিশোরীর দিকে তাকিয়ে বুঝলাম ওর একই হাল। একটু এগিয়ে দেখা যেতে পারে। মনে হচ্ছে চুপি চুপি গুরুতর কোনো প্রমাণ লোপাটের কাজ চলছে। তেমনটা হলে আমাদের এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। কিশোরী চিরকালই বেশ ডানপিটে, চট করে কোনো কিছু ভয় পায় না। শুনেছি ওর এক মামা নাকি লালবাজারের গোয়েন্দা দপ্তরের পদস্থ কর্তা। কাজেই অপরাধ বা অপরাধী সম্পর্কে ওর ভাবনাটাই বেশ জোরালো মনে হলো আমার। ঘড়িতে বোধহয় 8টা কি 8:30 হবে। এখন রাতের কলকাতা শহর ঝিমিয়ে পড়েনি। অপ্রাকৃত কোনো সম্ভাবনাই কারোর সুদূরতম কল্পনাতেও এলো না। শান বাঁধানো ঘাট ছাড়িয়ে কাঁচা গঙ্গার পাড় দিয়েই দুজনে চুপি চুপি এগোনো মনস্থ করলাম। বলা তো যায় না, যদি অপরাধীরা ধারে কাছেই কোথাও লুকিয়ে থাকে, আমাদের অবাঞ্ছিত উপস্থিতিতে তাদের সতর্ক করে পালানোর পথ সুগম করে দেওয়া চূড়ান্ত বোকামির পরিচয় হবে। কাদামাটির পথ মারিয়ে এগুতে যাতে সুবিধা হয় তাই পাম্প শুগুলো খুলে হাতে নিয়ে নিলাম। বেশি দূর হাঁটতে হলো না। কয়েক গজ দূর থেকেই দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি জ্বলন্ত চিতায় দাও দাও করে একটি মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। যেটা নতুন চোখ পড়ল তা হলো চিতার অদূরেই নদীর পাড়ের একটি ঝাঁকড়া গাছের তলায় একজন স্ত্রীলোক মাথা নিচু করে বসে রয়েছে। সে ভিন্ন আর কোনো সজীব প্রাণীর চিহ্ন মাত্র নেই সেখানে। এমনকি আশেপাশে কোনো ডোমেরও দেখা নেই। তাহলে মরা পোড়াচ্ছেটা কি? এবারে বুকের ভেতরে কেমন যেন একটা অশুভ ইঙ্গিতের ঘণ্টা বেজে উঠল। কোথাও যেন কিছু একটা ঠিক নেই। শরীরই দুনিয়ার গণ্ডি ছাড়িয়ে কেমন যেন আধিভৌতিক জগতের চৌখাটে দাঁড়িয়ে রয়েছি আমরা। আর কি এগোনো ঠিক হবে? পাশে ফিরে কিশোরীকে সাবধান করে দেওয়ার আগেই দেখলাম ও অনেকটা এগিয়ে গেছে। আর চেঁচিয়ে ডাকবার উপায় নেই, কাজেই আমাকেও পিছু পিছু এগোতে হলো। ইতিমধ্যে এটুকু অন্তত অনুমান করতে পেরেছি, আপাতত আমরা ছাড়া এই নির্জন নদী তীরে আর দ্বিতীয় কোনো জনমানুষ্য নেই। চারপাশটা ভালো করে আরেকবার দেখে কিশোরী শটান সেই স্ত্রীলোকটির দিকে এগিয়ে গেল। এখনো অবধি ওর দুর্জয় সাহসের তারিফ না করে উপায় নেই। আমরা কিছু প্রশ্ন করার আগে মহিলাটি ধীরে ধীরে মুখ তুলে চাইল। না তাকালেই বোধহয় ভালো হতো। জ্বলন্ত অঙ্গারসম সেই নিষ্ঠুর দৃষ্টির দিকে তাকাতেই যেন বুকের রক্ত জমাট বেঁধে গেল। মেরুদণ্ড দিয়ে প্রবাহিত হয়ে গেল হিমশীতল ধারা, মাথা ভর্তি টকটকে রক্তাভ ধারা। সিঁথি বেয়ে চুইয়ে চুইয়ে নেমে আসছে। না, সিঁদুরের গুঁড়ো নয়, এ হলো তাজা রক্ত। ঠোঁটের কোণে কি এক নির্মম পৈশাচিক হাসি, যেন পৃথিবীর যাবতীয় ঘৃণ্য কর্মের জন্য সেই একমাত্র দায়ী। নিজের একটি তর্জনী তুলে সামনের চিতার দিকে নির্দেশ করে দুর্বোধ্য ভাষায় বিড়বিড় করে কি যেন বলল। আমাদের কর্দমাক্ত পা দুটো যেন কেউ মাটির ওপরেই সেঁটে দিয়েছে। এবার ওই পিশাচির নির্দেশিত দিকে তাকাতেই যেটুকু অবশিষ্ট সাহস সম্বল করে দাঁড়িয়েছিলাম তা মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। চিতার জ্বলন্ত কাঠগুলি মৃদু মৃদু নড়ছে। সহসা নির্জন নদী তীরের অখণ্ড নিস্তব্ধতা খান খান করে এক বিকট অমানুষিক চিৎকার দিয়ে
আধপোড়া মরার শরীরটা জ্বলন্ত কাঠগুলিকে ছিটকে চিতার বাইরে গড়িয়ে পড়ল। বাকিটুকু দাঁড়িয়ে দেখার মতো মানসিক শক্তি কারোরই অবশিষ্ট ছিল না। দুজনেই পড়ি কি মুড়ি করে দিক দিকে জ্ঞান শূন্য হয়ে ছুটে পালালাম। চারপাশে যেন এখনই মধ্যরাতে নিশ্চিত্র অন্ধকার। খানিক দূরে যাওয়ার পরেই হঠাৎ মনে হলো কিশোরী আমার সাথে নেই। এক পলকের জন্য ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই আচমকা ধুতির খুঁটে পা জড়িয়ে ভেজা কাদামাটির ওপরেই সজোরে আছড়ে পড়লাম। তারপর আর কিছুই মনে নেই। এই কিশোরী, এই অজিত, অজিত। ঝাপসা দৃষ্টি যখন পরিষ্কার হয়ে এলো তখন বুঝলাম চোখে মুখে জলের ঝাপটা লাগছে। এক পলকের জন্য মনে হলো বোধহয় গঙ্গায় ডুবে যাচ্ছি। হাউমাউ করে উঠতে যেতেই কে যেন পুনরায় দুকাত ধরে সজোরে ঝাঁকিয়ে আমার লুপ্ত সংজ্ঞা ফেরত নিয়ে এলো। এই অজিত। সামনে জ্যোতিষার্ণব তারানাথ তান্ত্রিকের সহাস্য মুখ। অজিত, ঠিক আছো তো? এতক্ষণ যা যা ঘটেছে তা সবই যে নিছকই ভোজবাজি, এটা হৃদয়ঙ্গম করতে বেশ বেগ পেতে হলো। হাতঘড়ির কাঁটা এখনো 6:30তেই আটকে আছে। আমরা দুজনেই নিজেদের অবিশ্বাসের ছোট্ট প্রতিদান স্বরূপ তারানাথ তান্ত্রিকের অমর সম্মোহনী জালে জড়িয়ে পড়েছিলাম, ঠিক যেমনটা তারানাথ নিজেও একবার বীরভূমে মাতু পাগলির কাছে সম্মোহিত হয়েছিল। এবার সত্যি সত্যি তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে ওর বাড়ি থেকে আমরা বেরিয়ে এলাম। এখনও বিশ্বাস হচ্ছিল না বিগত কয়েক ঘন্টায় যা যা দেখেছি, অনুভব করেছি তা কেবলই কল্পনা ছিল। কিশোরীকেও মানসিকভাবে বেশ বিপর্যস্ত লাগছিল। দুজনে কথাবার্তা হলো না বিশেষ। বড় রাস্তায় পড়তেই সামনেই মন্থর গতিতে আসা একটি ট্রাম দেখতে পেয়ে তাতে লাফিয়ে উঠে পড়লাম। আর হাঁটাহাঁটি করার সাহস হলো না। অনেক সিট ফাঁকাই ছিল ভেতরে। দুজনে পাশাপাশি দুটি আসন দখল করে বসে পড়লাম। কন্ডাক্টর পাশে এসে দাঁড়ালো। দাদা, তোমার টিকিটটা। কিশোরীকে নিরস্ত করে আমি ভাড়া মেটাবার জন্য বুক পকেটে হাত দিলাম। শক্ত কিছু একটা হাতে ঠেকল। কৌতূহলী হয়ে সেটা পকেটের বাইরে আনতেই দুজনেই একসাথে সাংঘাতিক রকমের চমকে উঠলাম। জিনিসটা একটা নতুন পাসিং শোয়ের সিগারেটের প্যাকেট। এতক্ষণে যেটুকু বোধ বুদ্ধি ফিরে এসেছিল তা যেন পুনরায় গুলিয়ে গেল। তবে কি আমরা সত্যিই গঙ্গার ধারে সেই ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছিলাম, নাকি পুরোটাই ছিল তারানাথের ছলনা? আজ দুপুরেও যখন ওর কাছে প্রথম এসেছিলাম তখনও ওই স্পেশাল ব্র্যান্ডের সিগারেটটি আমাদের কারোর কাছেই ছিল না। তবে এখন এটা কোন অলৌকিক মন্ত্র বলে প্রকট হয়ে গেল? অপার বিস্ময়ে আমরা দুজনেই একে অপরের দিকে বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শুনছিলেন আজকের গল্প, ডক্টর সাম্য মণ্ডলের লেখা গল্প তারানাথ তান্ত্রিকের ভোজবাজি অবলম্বনে তারানাথের মায়াজাল। আজ গল্প পাঠে সৌম্যজিৎ সরকার,
তারনা তান্ত্রিকের চরিত্রে পার্থ মুখার্জি, কিশোরীর চরিত্রে আলিমাম শেখ, পোস্টার ডিজাইনিংয়ে সৌম্যজিৎ সরকার, শব্দগ্রহণে রাজদীপ দত্ত, পর্ব পরিচালনা এবং সমস্ত এডিটিংয়ে আলিমাম শেখ এবং গল্পের সূত্রধার আমি সাদ্দাম। আজ বিশেষ ধন্যবাদ আমাদের প্রিয় লেখক ডক্টর শ্যাম্য মণ্ডলকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।